দাউকান্দি সরকারি কলেজের উচ্চ মাধ্যমিক শ্রেণীর বিশেষ করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো গতদিনের সেই ঘোষিত কথা বা ক্লাস অনুসারে আমরা আর কথা বাড়াতে যাব না। আমরা সরাসরি ব্যাকরণের যে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সেটা সমাস, এবং আজকে আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। আমরা বিগত দিনে বা ক্লাসে কর্মধারয় সমাস নিয়ে আলোচনা করেছি, তো আমরা তৎপুরুষ সমাস নিয়ে আলোচনা করব। তৎপুরুষ সমাস। তো আমরা এই তৎপুরুষ সমাস কাকে বলি আমাদের একটু জেনে রাখা ভালো। যে সমাসে বিভক্তি লোপ পায়, এবং পর পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা কি বলি? তৎপুরুষ সমাস বলি। আবারও একটু ভালোভাবে জেনে রাখো, একটু স্মরণ রাখো, যে সমাসে বিভক্তি লোপ পায় এবং পর পদের অর্থ প্রাধান্য থাকে, তাকে আমরা কি বলি? তৎপুরুষ সমাস বলি। তাহলে বিভক্তি কাকে বলে এটা আমাদের একটু জেনে রাখা ভালো, যে বিভক্তিটা কাকে বলে। বিভক্তিটা তাকেই বলে যে একটা বাক্য তৈরি যখন হয়, বা একটা বাক্য সৃষ্টিতে আরেকটা বাক্যের সাথে যখন একটা সম্পর্ক স্থাপন করে বা সম্পর্ক হয়, তো একটি বাক্যের সাথে সম্পর্ক সৃষ্টির জন্য যে বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়, তাকে আমরা কি বলি? বিভক্তি আমরা বলি। যেমন যদি আমরা একটু বলি, একটু জেনে রাখো, যে ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে এখানে ভিক্ষুক, এখানে কে? এই যে ভিক্ষুককে ভিক্ষা দাও, আমরা ভিক্ষুক ভিক্ষা দাও, এই কথাটার ভিতর যেন শ্রুতি মধুরতা আসছে না। তাহলে এই বাক্যটাকে, এই ভিক্ষুককে এই কে একটা কি বিভক্তি দিয়ে, এটাই হচ্ছে বিভক্তি। এই কে একটা এই বিভক্তি দিয়ে এই ভিক্ষা দাও বাক্যটা কি একটা পূর্ণতা আসছে, একটা মাধুর্যতা আসছে, একটা কি বলবো, একটা সুন্দর একটা ব্যঞ্জনা আসছে, ভিক্ষুককে ভিক্ষা দাও। তাহলে এই কেটাই হচ্ছে বিভক্তি। তো এমন অনেক উদাহরণ আছে, আমরা সেই দিকে যাব না। তাহলে আমরা তৎপুরুষ সমাস যেটা কাকে বলে? এটা বিভক্তিযুক্ত সমাস, অর্থাৎ যে সমাসে বিভক্তি কি পাবে? বিশেষ করে বিভক্তি লোপ পাবে, অর্থাৎ বিভক্তিটা উঠে যাবে এবং পর পদের অর্থটাই বিশেষ করে প্রাধান্য পাবে, তাকে আমরা কি তৎপুরুষ সমাস আমরা বলি। তো এই যে বিভক্তি এক একটা বিভক্তির কি বলে, এক একটা তৎপুরুষ সমাসের একটা সমাসে এক এক রকমের বিভক্তি। আমরা জানি প্রথম থেকে সপ্তমী পর্যন্ত যে বিভক্তি থাকে, এই বিভক্তিগুলো আমাদের জেনে রাখা ভালো, স্মরণ রাখা ভালো, এবং মনে রাখা আমাদের খুব বিশেষ প্রয়োজন আছে। আমরা যখন হয়তো কারক বিভক্তি করব, তখন সেটা বিস্তারিত যাব। তবে এখানে কোনটার যে কোন বিভক্তি, এটা আমরা জানবো। আর এই তৎপুরুষ সমাসটা, আমরা তৎপুরুষ সমাস যেহেতু বিভক্তি লোপ পায় এবং পর পদের অর্থ প্রাধান্য পায়। আমরা যদি একটু উদাহরণ দিই, যেমন বই পড়া, এটাকে আমরা যখন সমাস নির্ণয় করতে যাব, তাহলে এর ব্যাস বাক্য কি হবে? বই কে পড়া, তাই না? এই বই পড়া, তাহলে এই বইকে পড়া, এই কে বিভক্তিটা উঠে যেই তো এখানে বই পড়া হয়েছে, এই বিভক্তিটা লোপ করলো। আর এবং এখানে পড়াটা হচ্ছে মেন, এখানে পর পদের অর্থ এটাই প্রাধান্য হচ্ছে যে বই পড়া।
এই অর্থটা পড়াটা সমাপ্ত করছে কি দিয়ে? বই দ্বারা সমাপ্ত করছি। তো এটাই হচ্ছে মানে পরপদের অর্থ প্রাধান্য পাচ্ছে, আবার কি এই যে কে যে একটা বিভক্তি আছে এই বিভক্তিটাও এখানে লোপ পাচ্ছে, হ্যাঁ, বা এখানে উঠে যাচ্ছে। এটাই হচ্ছে এই সমাসের মূল বৈশিষ্ট্য। আরো অনেক বিষয় এই 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 আছে, আমরা এই সংক্ষেপ ভাবে সমাসটা অনেক বড় সমাস, আমরা একটু জানার চেষ্টা করবো। তো এই সমাসটা প্রধানত আমরা কিভাবে তৎপুরুষ সমাসটা এই 9 প্রকারই আমরা ধরে নিতে পারি, হ্যাঁ। প্রথমত 9 প্রকারের আমরা যেটা মানে দ্বিতীয়া তৎপুরুষ, যেটা দ্বিতীয়া তৎপুরুষ, দ্বিতীয় তৎপুরুষ সমাস, এটা তোমাদের জেনে রাখা ভালো যে দ্বিতীয় তৎপুরুষ তাহলে দ্বিতীয় বিভক্তির লোপ হয়ে যে সমাসটা হয়, এমনি আমরা যখন এর সঙ্গে আমরা দিতে যাব, দ্বিতীয় বিভক্তির লোপ হয়ে যে সমাসটা হয় তাকে আমরা কি বলি? দ্বিতীয় তৎপুরুষ সমাস। দ্বিতীয়া, তৃতীয়া, তারপরে চতুর্থী, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠী এবং সপ্তমী, তারপরে আমরা যেটা পাবো উপপদ তৎপুরুষ সমাস, অলুপ তৎপুরুষ সমাস এবং নয় তৎপুরুষ সমাস। তো আমরা মানে এমনিতে যখন এই এই দ্বিতীয় তৎপুরুষ সমাস যখন আমরা নির্ণয় করতে যাব তখন মানে কিছু কিছু মানে বিষয়বস্তু আমাদের অবশ্যই নজর রাখতে হবে, হ্যাঁ। যে দ্বিতীয় তৎপুরুষ সমাসটা প্রথমত আমরা যদি ওই সংজ্ঞার আকারে বলতে চাই তাহলে কি বলবো? যে দ্বিতীয় বিভক্তি কে, দ্বিতীয় বিভক্তি কে এবং রে, এটা হচ্ছে কিন্তু এই কি বলে দ্বিতীয় বিভক্তি। আমরা দ্বিতীয় বিভক্তি কে রে, তাহলে এই কে রে এইটার লোপ হয়ে যেই বিশেষ করে এই 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 বিভক্তিটার লোপ হয়ে যে সমাস হয় সেটাকে আমরা কি বলবো? হ্যাঁ, দ্বিতীয় তৎপুরুষ সমাস বলবো। অর্থাৎ কে রে বিভক্তির লোপ হয়ে যে সমাস হয় তাকে আমরা কি বলবো? দ্বিতীয় তৎপুরুষ সমাস। এই সমাসে বিশেষ করে কিছু নিয়ম নীতি, সামান্য কিছু নিয়ম নীতি আছে, আমাদের এইদিকে একটু বিশেষভাবে নজর রাখা দরকার। তোমরা ভালোভাবে একটু বইটা খুলে দেখার চেষ্টা করবে যে এই 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 সমাসে আমরা যদি প্রাথমিকভাবে চিনি তাহলে প্রথমত যে বিষয়টা থেকে দেখবে যে আমরা কর্ম বা এখানে কাজ বোঝালে এই দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। কর্ম বা কাজ, যেমন আমরা যেই উদাহরণটা ইতিপূর্বে দিলাম, বইকে পড়া, তাই না? এটা তো একটা বই পড়া, তাহলে এখানে একটা কাজ বোঝাচ্ছে, নিশ্চয়ই আমরা এটা বুঝি, হ্যাঁ। তারপরে ছেলেকে মানে কি বলবো ভোলানো, হ্যাঁ, এই 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 তাহলে কি ছেলেকে ভোলানো মানে সেটা একটা কাজ হচ্ছে, তাহলে এটা ছেলে ভোলানো। এইরকম ভাবে আমরা মানে ছেলেকে ভোলানো, ছেলেকে ভোলানো, তাই না? তাহলে ছেলে ভোলানো, তাহলে এদের কে, এটা আমরা এদের বিভক্তিটা লোপ করলাম এবং এই ছেলেকে যে আমরা ভোলাচ্ছি বিভিন্ন গান দিয়ে বা বিভিন্ন কথাবার্তা, তাহলে এটা একটা কর্ম সম্পাদন করছে, তাই কি না? তাহলে এটা কি একটা মানে এই ছেলে ভোলানোর মাধ্যমে একটা কাজ বা কর্ম এখানে আমরা লক্ষ্য করছি। তারপরে আমরা আরেকটা জিনিস লক্ষ্য করব কি, যে ব্যাপিয়া বোঝাইলে অনেক সময়, যে শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে যে ব্যাপিয়া বোঝাইলে কিন্তু এই কি বলে দ্বিতীয় তৎপুরুষ হয়। যেমন ব্যাপিয়া বলতে আমরা যদি বলি কি যে যেমন যেমন উদাহরণ আমরা দিতে পারি, ব্যাপিয়া বুঝাইলে কেমন কেমন ব্যাপিয়া, যেমন চিরসুখী, চিরসুখী, তাহলে চিরকাল, দেখো চিরকাল ব্যাপিয়া, ব্যাপিয়া সুখী, তাহলে চিরসুখী। অর্থাৎ এই যে এই ব্যাপিয়া এই কথাটা মানে এই ব্যাস বাক্যে এটা উঠে গেল, এবং সুখী এই যে মানে চির সুখী, সুখটা তার কি হবে সবসময়, যে মনে করো যে তার যে সুখী সুখ যে আসছে এটাই। তো আবার আমরা যদি বলি যে ক্ষণজীবী, ক্ষণজীবী, তাহলে এটাও কি, এটা ক্ষণকাল ব্যাপিয়া যে জীবন যাপন করছে, তাই কি না? তাহলে ক্ষণকাল ব্যাপিয়া যে জীবন সেটা কি ক্ষণকাল, এটা কি ক্ষণকাল, এই ক্ষণকাল, অর্থাৎ ক্ষণকাল, ক্ষণকাল ব্যাপিয়া, ক্ষণকাল ব্যাপিয়া জীবন যেটা,
ক্ষণকাল ব্যাপিয়া যে জীবন, তাই না? তাহলে কি হলো এটা? ক্ষণজীবী, ক্ষণকাল ব্যাপিয়া জীবন, এটা ক্ষণজীবী হচ্ছে। তো আমরা এইরকম ভাবে দেখা যায় যে অনেকগুলো বিষয় আমরা নিশ্চয় এখানে পাবো। তারপরে এটা যেমন গত যদি বোঝায়, তাহলে সেখানে এই যেমন গত যদি থাকলে আমরা সেখানে এই কি বলে দ্বিতীয় তৎপুরুষ হবে। যেমন ব্যক্তিকে গত, ব্যক্তিগত, ব্যক্তিগত, ব্যক্তিকে গত, ব্যক্তিকে গত, ব্যক্তিকে গত, তাহলে কি হয়? ব্যক্তিগত। তো এমনই ভাবে দেখা যায় যে অনেক অনেক দেওয়া পাওয়া ইত্যাদি মানে বোঝাইলে এটাও কি বলে এই দ্বিতীয় তৎপুরুষ সমাস হয়। তো আমরা এরকম ভাবে দ্বিতীয় তৎপুরুষ সমাসের মানে যতটুকু মানে কি বলবো আমাদের আছে, তোমরা উদাহরণগুলো পড়ার চেষ্টা করবে। ক্ষমতাকে কি প্রাপ্ত, ক্ষমতা প্রাপ্ত। তারপরে আরেকটা আমাদের কবি যেমন জীবনানন্দ, যে ব্যাপিয়া বললাম না, জীবন ব্যাপিয়া কি আনন্দ, যেটা সেটা জীবনানন্দ। তো আমরা এই পর্যায়ে বিশেষ করে এই দ্বিতীয় তৎপুরুষের অনেকগুলো উদাহরণ আছে, ওটা দেওয়া যায়, তোমরা সেই উদাহরণগুলো দেবার মানে চেষ্টা করবে। তারপরে যেটা আসবে তৃতীয় তৎপুরুষ। তৃতীয়া কি এটা? তৃতীয় তৎপুরুষ, তৃতীয় তৎপুরুষ। তৃতীয়া কি এটা? তৃতীয় তৎপুরুষ। তাহলে তৃতীয় তৎপুরুষটা আমরা কিভাবে এটা মানে নির্ণয় করব? তৃতীয় তৎপুরুষের আগে এটা জানতে হবে, কি বলে বিভক্তিটা। বিভক্তিটা কি? দ্বারা, দিয়া, কর্তৃক, তাই না? এটাই হচ্ছে এর বিভক্তি। একটু আমাদের জেনে রাখা ভালো যে তৎপুরুষ সমাসে কি এই যে দ্বারা, দিয়া, কর্তৃক বিভক্তি লোপ পাবে, তাই না? যে কি মানে মানে তৎপুরুষ সমাসে দ্বারা, দিয়া, কর্তৃক লোপ পাবে, তাই কি না? সেটাই হচ্ছে কি তৃতীয় তৎপুরুষ সমাস। এই পদের সাথে দেখবে যে অনেক সময় মানে পর পদ পূর্ব পদের উপর নির্ভরশীল হয়। এই সমাস চিহ্নের একটা উপায় সেটা হচ্ছে কি পর পদ পূর্ব পদের উপর নির্ভরশীল হয়। যে যদি আমরা বলি ঢেকি ছাটা, একটু মানে ঢেকি ছাটা, দেখো তাহলে দ্বারা কি, এই যে দ্বারা দিয়া, এটার বিভক্তি ঢেকি। ঢেকি দ্বারা ছাটা, তাহলে কি হলো? এই ঢেকি ছাটা, ঢেকি দ্বারা ছাটা। তাহলে কি হয় সেটা আমরা এই যে দ্বারা দিয়ে যে একটা মানে কি বলবো কি বলে বিভক্তি, সেই বিভক্তিটা আমরা এখানে পাচ্ছি। তারপরে আমরা যদি বলি বিজ্ঞান সম্মত, এটা দেখো বিজ্ঞান সম্মত, বিজ্ঞান সম্মত। তাহলে বিজ্ঞান দ্বারা, বিজ্ঞান দ্বারা কি হচ্ছে এখানে? সম্মত। তাহলে সম্মতটা কিসের উপর হচ্ছে? যদি একটি যে আরেকটির উপর, অর্থাৎ অনেক সময় ওই যে পরপদটা কার উপর? পূর্ব পদের উপর নির্ভরশীল হচ্ছে। একটু ভালোভাবে দেখে দাও, পরপদটা পূর্ব পদের উপর নির্ভরশীল হচ্ছে। বিজ্ঞান দ্বারা সম্মত, তাহলে কি হয়? বিজ্ঞান সম্মত। তারপরে এটা কি বলবো মানে এই মেঘ লুপ্ত, আমরা যদি বলি মেঘ লুপ্ত, মেঘ লুপ্ত, ময়কার ঘ, মেঘ লুপ্ত, মেঘ লুপ্ত, মেঘ লুপ্ত। তাহলে মেঘ দ্বারা, দেখো একটু মেঘ দ্বারা কি লুপ্ত, মেঘ দ্বারা লুপ্ত। তাহলে এই যে লুপ্তটা এটা কি হচ্ছে? এই মেঘের উপর, এখানে তো দ্বারা, এটা তো এই বিভক্তিটা তো লোপ হয়ে গেল, উঠে গেল। তাহলে এই লুপ্তটা কিসের উপর? মেঘের উপর। মানে মেঘ দ্বারা সেটা লুপ্ত হচ্ছে। তো
এইরকম ভাবে আমরা যদি কি বলে তৃতীয় তৎপুরুষ, হ্যাঁ, এটা মানে দ্বারা দিয়ে, হ্যাঁ, এটা বোঝায়। তারপরে আমরা যদি বলি যে অস্ত্রোপচার, আমরা অনেক সময় বলি না অস্ত্রোপচার, হ্যাঁ, অস্ত্রোপচার আমরা কি মানে কোন রোগীর যখন অপারেশন করা হয়, অস্ত্রোপচার করা হয়, তখন অস্ত্র, দেখো অস্ত্রোপচার কি, অস্ত্রোপচার, অস্ত্র দ্বারা উপচার, অস্ত্র দ্বারা উপচার, অস্ত্র দ্বারা কি হয় উপচার, এইরকম অস্ত্র দ্বারা উপচার না, অস্ত্র দ্বারা প্রচার, অস্ত্র দ্বারা উপচার না, এটা প্রচার, অস্ত্র দ্বারা কি হবে, অস্ত্র দ্বারা প্রচার, তাহলে কি হয় অস্ত্র প্রচার। তো এমনই ভাবে দেখা যায় যে আরো অনেক উদাহরণ আমরা মানে দিতে পারি, হ্যাঁ। তো বজ্র দ্বারা আহত, বজ্র দ্বারা আহত কি, এটা মানে বজ্র দ্বারা আহত, বজ্রাহত, আমরা বলি না বজ্র দ্বারা কি, বজ্রাহত, হ্যাঁ, বজ্রাহত, এটা কি বজ্র, বজ্র দ্বারা, বজ্রাহত, অর্থাৎ বজ্র দ্বারা হত, বজ্রাহত। এরকম ভাবে অনেক উদাহরণ আমরা মানে দিতে পারি। তোমরা বইয়ে যে উদাহরণগুলো আছে সেগুলো ভালোভাবে একটু বোঝার চেষ্টা করো। এইবার তাহলে কি আসলো, চতুর্থী, এই চতুর্থী তৎপুরুষ সমাস। চতুর্থী তৎপুরুষ সমাসটা আমাদের কি হবে, এর বিভক্তিটা কি, যেটা দ্বিতীয় বিভক্তি সেটাই কিন্তু চতুর্থ বিভক্তি, তাই না, যেটা দ্বিতীয় বিভক্তি সেটাই কিন্তু চতুর্থ বিভক্তি। এখানে কে রে, হ্যাঁ, এটা কে রে, কে রে জন্যে বা নিমিত্তে, কে রে জন্যে বা নিমিত্তে, কে রে জন্যে বা নিমিত্তে বোঝা যায়, কে রে জন্যে বা কি নিমিত্তে, নিমিত্তে, নিমিত্তে বা নিমিত্তে, কে রে জন্যে বা নিমিত্তে বোঝা যায়, সেটা কি হয় চতুর্থী তৎপুরুষ সমাস হয়। এখানে অনেক সময় দেখবে যে ধর্ম, ভক্তি, দান এই শব্দগুলো কিন্তু এই সমাসে অনেক সময় এটা থাকে। তোমরা একটু ভালোভাবে দেখবে, যেমন ধর্মের কিছু কার্যক্রম এটার সাথে, যেমন তপবন, এটা তপের জন্য কি বন, তাহলে কি হবে তপবন, তপবন, তপবন। তারপরে হজের জন্য যাত্রা, তাহলে কি হবে হজ যাত্রা, একটু বুঝে নাও, হজ যাত্রা। এই জিনিসগুলো কিন্তু আমাদের একটু স্মরণ রাখতে হবে, হ্যাঁ, বা মনে রাখতে হবে। তারপরে আমরা যদি বলি যে কি বলবো, রান্নাঘর, উদাহরণ অনেক আছে, রান্নার জন্যে ঘর, তাহলে কি হবে রান্নার ঘর। অনেক সময় এই যে যেমন তোমার কি বলে এখানে ধর্ম, হ্যাঁ, এখানে মূল জিনিসটা হলো অনেক সময় মানে ধর্ম, ভক্তি, দান, হ্যাঁ, কন্যাদান, হ্যাঁ, এই যেমন কন্যাদান, হ্যাঁ, কন্যার জন্য দান, হ্যাঁ, মানে কন্যাদান, এই জিনিসগুলো এখানে থাকবে জন্যে, হ্যাঁ, এই জিনিসগুলো খুবই এখানে গুরুত্বপূর্ণ, বিশেষ করে চতুর্থী তৎপুরুষের সমাসের জন্য। এইবার আমরা আসি, দেখি পঞ্চমী তৎপুরুষ সমাস, একটু বোঝার চেষ্টা করো। এখানে পঞ্চমী তৎপুরুষ সমাস, পঞ্চমী তৎপুরুষ সমাস চিনার উপায় কি, বিশেষ করে পঞ্চমী তৎপুরুষ, এটা তোমরা জানো হতে, থেকে এবং চেয়ে, এটাই হচ্ছে বিভক্তি, হতে,
হতে থেকে এবং কি হতে থেকে চেয়ে, হতে থেকে চেয়ে, এই বিভক্তিগুলোর লোপ পেয়ে যে সমাস হয়, তাই কি না, সেটা হচ্ছে কি পঞ্চমী তৎপুরুষ সমাস। এখানে মানে এখানে অনেক সময় দেখা যায় যে ভয় ভীতি এই সমস্ত বিষয়গুলো কাজ করে। তোমরা একটু জেনে রেখে, ভয় ভীতি এই বিষয়গুলো এখানে কিন্তু কঠিন ভাবে কাজ করে। ভয় মানে কেমন কেমন ভয় কাজ করে, হ্যাঁ। আবার অনেক সময় বিচ্যুত, মানে কিছু মানে কি বলবো, মানে মানে ওখান থেকে মানে বিচ্যুত, মানে চুপ থেকে মানে বিচ্যুত, মানে কিছু মানে সেখান থেকে চলে যাওয়া, সরে যাওয়া ইত্যাদি ইত্যাদিকেও বোঝায়। যেমন ভয় ভীতিও একটা কাজ করে এখানে, হ্যাঁ। যেমন লোক ভয় আমরা যদি বলি, এখানে যদি আমরা বলি লোক থেকে ভয়, তাহলে হতে থেকে তাহলে কি হলো লোক ভয়, লোক ভয়। তারপর স্কুল পালানো, স্কুল পালানো মানে স্কুল থেকে কি এটা ভয় কাজ করছে না, স্কুল থেকে পালানো, তাহলে কি হলো স্কুল পালানো, স্কুল স্কুল পালানো। এমনই ভাবে দেখা যায় যে মানে এর অনেক উদাহরণ আমরা দিতে পারি। ওই যে যেমন খুবই মানে অনেক সময় পরীক্ষাতে আছে বিলাত ফেরত, বিলাত ফেরত, বিলাত থেকে কি ফেরত, তাহলে কি হয় বিলাত ফেরত, বিলাত ফেরত। তো আমরা একটা জিনিস এখানে লক্ষ্য রাখবো, হতে থেকে চেয়ে এই জিনিসগুলো, হ্যাঁ, এই ব্যাস বাক্যে যদি মানে এটা থাকে তাহলে আমরা এখানে, হ্যাঁ, কি বলবো, এই সমাসটা, হ্যাঁ, আমরা অর্থাৎ পঞ্চমী তৎপুরুষ সমাস আমরা দিতে পারি। আপনাদের আরো মানে অনেক অনেক উদাহরণ আছে বই, যেমন যুদ্ধ বিরতি, যুদ্ধ থেকে কি আমরা বিরতি, অর্থাৎ যুদ্ধের যেটা বিরতি দেওয়া হয় সেটা, হ্যাঁ, আমরা এখানে দিতে পারি। তো এরকম আরো অনেক উদাহরণ আছে, আমরা পারতপক্ষ এগুলো মানে কি বলবো ভালোভাবে একটু উদাহরণগুলো দেখবো এবং এর সংজ্ঞা এবং এর চিনার যে উপায় বা বৈশিষ্ট্য সেগুলো যদি নিয়ে আমরা বাসায় বসে যদি ভালো করে একটু বোঝার চেষ্টা করি, উদাহরণগুলো দেখি এবং যে মানে তার যে চিনার যে উপায়, কিভাবে ইয়েগুলো লোপ পাচ্ছে, কিভাবে বিভক্তি লোপ পাচ্ছে, পদের অর্থ প্রাধান্য পাচ্ছে, বিশেষ করে এই 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 বিষয়গুলো এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা মনে করি এবং বিশ্বাস করি। তো সে অবধি আমরা এটা যেহেতু একটা একটা বড়ই 9 প্রকারের সমাস, এই 9 প্রকারের সমাস আমরা ষষ্ঠী তৎপুরুষ সমাস, তারপরে সপ্তমী তৎপুরুষ সমাস এগুলো আছে, তারপরে তোমার উপপদ তৎপুরুষ সমাস আছে, তারপরে তোমার অলুপ তৎপুরুষ সমাস এবং তৎপুরুষ সমাস। হ্যাঁ, তো আমরা এগুলো নিয়ে মানে ষষ্ঠী তৎপুরুষ সমাসটা নিয়ে এবং আর যে কয়টা মানে ষষ্ঠী, সপ্তমী এবং ওই উপপদ, তারপরে তোমার কি বলে অলুপ তৎপুরুষ এবং নয় তৎপুরুষ, এই কটা সমাস নিয়ে আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে একটু আলোচনা করার চেষ্টা করব। তোমরা যে যেখানেই থাকো, যেহেতু তোমাদের নিশ্চয় পরীক্ষা হবে, নির্ধারিত সময় হয়তো বা হবে, আর পরবর্তীতে হয়তো আমরা ক্লাস করা হয়তো তেমন সময় পাবো কি পাবো না এটা বলা যাচ্ছে না। এই সমস্ত বিষয় নিয়ে হয়তো আলোচনা করার তেমন হয়তো সময় পাবো কি পাবো না এটা বলা যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আগামী দিনে আমরা এই যে সময়গুলো তোমাদের হাতে আছে এই সময়টাকে এখনই কাজে লাগাও, অবহেলা করে অলস করে এই সময়গুলো কাটিও না, এই আমার অনুরোধ রইল। আমরা সমাস নিয়ে আগামী দিনে যে কটা আছে এই তৎপুরুষ সমাসের এই কয়টা নিয়ে একটু আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সেই মহান করুণাময়ের ইচ্ছায় তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশায় আমি আজকের ক্লাসটা শেষ করছি। তোমাদেরকে আবারও স্বাগত এবং অভিনন্দন জানাই। আল্লাহ হাফেজ।